নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আমাদের গল্প কাঞ্চনকন্যা এক্সপ্রেস, লেখক শুভঙ্কর সাউ। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। দক্ষিণেশ্বর থেকে আমরা তিনজন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছি। আমি, সমীর আর কৃষ্ণেন্দু। আমরা শিলিগুড়ি হয়ে যাব লাটাগুড়ি বেড়াতে। হাতঘড়িতে তখন প্রায় 9টা বাজবো করছে। তাই আর বেশি দেরি না করে সামান্য যে কটা ব্যাগ আমাদের সঙ্গে ছিল আপার বার্থে তুলে দিয়ে রাতের খাবার নিয়ে দুপ্রান্তের লোয়ার বার্থে তিনজনে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লাম, কারণ অন্যদিকের 3টে সিটই তখনও ফাঁকাই পড়েছিল। খাওয়া শেষ হতে সঙ্গী দুজন লোয়ারে বসে গল্প জুড়ল, আর আমার একটু বিশ্রামের প্রয়োজন বোধ হচ্ছিল বলে আপার বার্থে উঠে একটা বেডশিট গায়ে চড়িয়ে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই যেন ঘুমে আচ্ছন্ন হলাম। বর্ধমানে বেশ কিছু নতুন প্যাসেঞ্জার S4-এ উঠতে তাদের ক্যালবেলা নিতে হঠাৎ ঘুমটা চমকে গেল। মুখের চাদরটা নাক অবধি নামিয়ে লক্ষ্য করলাম আমাদের বিপরীতের 3টে সিটে 3জন কলেজ পড়ুয়া উঠেছে, কারণ তিনজনেরই গায়ে সাদার উপর কালোর ডোরা কাটা একই সোয়েটারে একই কলেজের লোগো লাগানো ছিল। বোধহয় কলেজ ট্যুরে যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় 10:30। তারা বোধহয় ডিনার করেই উঠেছিল, তাই হয়তো কিছু না খেয়ে একজন লোয়ারে আর একজন আপারে শুয়ে আমার মতোই কানে হেডফোন দিয়ে চাদরে তারা আদ্যপ্রান্ত নিজেদের শরীর ঢাকল। তাদের মধ্যে একজন দেখলাম নিচের সিটে বান্ধবীর পায়ের কাছে জায়গা করে কুরুশ দিয়ে রুমালের ওপর কিসের যেন একটা মুখ তৈরি করতে ব্যস্ত। আজকালকার মেয়ে কুরুশ দিয়ে যে বুনতে জানে দেখেই আমার অবাক লাগলো, তাও আবার ট্রেনে বসে। যাকে তার ভালো লাগার ব্যাপার নিয়ে আমার চিন্তা করে লাভ নেই, কিন্তু তার বুননের জন্য যে আমার চোখের উপরে সাদা লাইটটা আমি বন্ধ করতে পারছি না, এটা তাকে জানাতে বাধ্য হলাম। আপনি না তুমি কোনটা বলে তাকে সম্বোধন করব ঠিক ভেবে না পেয়ে তুমি করেই তাকে উদ্দেশ্য করে বললাম, এই যে তুমি, বলছি ওটা কতক্ষণ করবে? আর মেয়েটা আমার প্রশ্নে হাতের কুরুশটাকে থামিয়ে আপার বার্থে আমার দিকে তাকাতে দেখলাম মেয়েটার কানের সামনে দিয়ে লক্স কাটা চুল নেমে দুদিকের গালের উপর বাঁকা হয়ে বাহারি লতার মতো মুখ বাড়িয়ে আছে। কপালে একদম খুদে মতো একটা কালো টিপ যেন আলগা কপালটাতে পরিপূর্ণতার ঠিকানা লিখেছে। বাম দিকের গালে হাতে গোনা 2-3টে লাল ব্রণ ডিম্বাকৃতি মুখটার আরও শ্রীবৃদ্ধি করেছে। মাথার পিছনের দিকে ঘন চুলের খোঁপা আগেকার দিনের বৈদিক নারীদের ঢঙে বাঁধা, যাকে বোধহয় কুম্ভ খোঁপা বলা হতো। তার অমন অনন্যতাই মুখে কালো তিলের অভাবটাও বোধ করি মিটিয়ে দিয়েছে। তাকে দেখেই আমার মনে হলো চারিদিক অন্ধকার করে দিলেও তার দীপ্ত মুখটা আমার বন্ধ চোখে ভাসবে, ঘুম আসবে না। মেয়েটা বলল, লাইটটা কি এক্ষুনি অফ করতে হবে? বুঝলাম মেয়েটা আমার প্রশ্নটা যথার্থই বুঝেছে, তাই আমায় তাকে আর আলাদা করে বলে দিতে হলো না ঠিকই, কিন্তু তাকে দেখবার পর থেকে আমার প্রবল ইচ্ছে হলো তাকে বলি, তুমি সারা রাত্রি কাজ করো আর আমি গোপনে গোপনে তোমায় দেখি। আমি তাই তাকে বললাম, না না, আমার আসলে তোমার বোনাটা দেখতে ইচ্ছে করছে, আজকাল তো আর দেখা যায় না এসব। মেয়েটা তখন হাসলো কি হাসলো না তার ভাব দেখে বুঝতে পারলাম না। সে বলল, বেশ, দেখতে চাও তো দেখো, তবে বেশি কথা বললে অন্যরা উঠে পড়তে পারে। আমি গলার স্বর নামিয়ে তাকে বললাম, আচ্ছা বেশ। মেয়েটা নীল আর গোলাপি সুতো দিয়ে যদিও কোনো কিছুর মুখ না, একটা ফুল বানাচ্ছিল। কিছুটা তৈরি হতে সেটা বুঝতে পারলাম।
অনেকক্ষণ চুপ করে থাকবার পর গলার স্বর একেবারে খাটো করে তাকে বললাম, আমি না একটু আধটু ম্যাজিক জানি। মেয়েটাও গলা নামিয়ে বলল, কেমন ম্যাজিক? আমি বললাম, এই যে তুমি দুটো রঙের উল দিয়ে ফুলটা বুনছো, কিন্তু ওই দুটো রঙের মধ্যে গোলাপিটা তোমার পছন্দের রং, আর এই যাকে জিনিসটা দেবে সে একজন ছেলে এবং তার পছন্দের রং নীল। কি ঠিক তো? আমি ঠিক বলেছি মেয়েটা সেটা জেনেও সামান্য অবাক না হয়ে উল্টে আমায় বলল, আমিও কিন্তু ম্যাজিক জানি। আমি বললাম, তাই নাকি? মেয়েটা বলল, এই যেমন ধরো তুমি ভ্রমণ করতে পছন্দ করো। আমি এবার তার উত্তর শুনে ভারী অবাক হলাম। কি করে জানলো মেয়েটা? সত্যিই ম্যাজিক জানে নাকি? আমি তো মেয়েরা গোলাপি বেশি পছন্দ করে আর ছেলেদের পছন্দ নীল এমন আন্দাজ করে তাকে অবাক করে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটাই যে ঘুরে আমায় অবাক করে ছাড়বে তা ভাবিনি। আমি বললাম, কিভাবে বললে? মেয়েটা এবার একটু হেসে ডান হাত দিয়ে গালের পাশে এক টুকরো দড়ির মতো চুলটা কানের পিছনে সরিয়ে উত্তর দিল, তোমার ভুরুতে যে তিল আছে, সমুদ্র শাস্ত্র মতে ভুরুতে তিল থাকলে তার কপালে ভ্রমণের ভাগ্যটা প্রবল। আমি সমুদ্র শাস্ত্রের সামান্য কিছুটা পড়েছি গল্প আকারে, তাই মেয়েটা তার চুলটা কানের ওদিকে সরাতে প্রথম দেখলাম তার কপালে চুলের আড়ালে একটা তিল আছে। তার মানে মেয়েটা বুদ্ধিমতী, আমাকে সহজে ধরা দেবার পাত্রী সে নয়। স্টেশন আসায় ট্রেন থামল। পথেই বোলপুর আসবে। বোলপুর বলতে আমরা বাঙালিরা বুঝি আমাদের তীর্থস্থান, যেখানে আমাদের প্রাণের ঠাকুর আজও বিরাজমান। তার একটা কথা তখন মনের মধ্যে ভেসে উঠল, পাশে দাঁড়িয়ে অথবা পানির দিকে তাকিয়ে আপনি কখনোই সমুদ্র অতিক্রম করতে পারবেন না। খুব সত্যি কথা এটা। সেই মেয়েটাকে দূর থেকে দেখে আমি তার অন্তরের সমুদ্র অতিক্রম করতে পারবো না। আমাকে সমুদ্রে নেমে সমুদ্র পার করতে হবে। তাই কিভাবে মেয়েটার মনের মধ্যে প্রবেশ করব সেটা ভাবতে ভাবতে ট্রেন খানা জংশনে এসে পৌঁছলো। আমি তখনও জেগে আছি দেখে মেয়েটা হাতের রুমাল, উল, কুরুশ সব নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রেখে লম্বা হয়ে দাঁড়িয়ে লাইটের সুইচ অফ করে আমার দিকে চেয়ে বলল, একবার নিচে আসবে? আমি আমার মুখটা একটু তার দিকে নিচু করে বললাম, কেন, কিছু অসুবিধা হয়েছে? মেয়েটা বলল, না মানে এই জানালার কাঁচটা তুলতে পারবো না মনে হচ্ছে, তুমি যদি একটু নেমে এসে একটু দেখো না। অত মিষ্টি করে বললে আমি কেন, যে কোনো পুরুষই তরল হয়ে গলে যাবে। আমি গা থেকে চাদরটা সরিয়ে পা টিপে টিপে নিচে নেমে এসে অতি সাবধানে শব্দ না করে জানালার কাঁচটা তুলে দিলাম। কাছাকাছি দাঁড়িয়েছিলাম দুজনে। মেয়েটা বলল, এই দেখো ট্রেনটা কি সুন্দর, পুরোটা দেখা যাচ্ছে। আমার ও জিনিস আগেও দেখা। খানা জংশন ছাড়লে রুট বদলের জন্য ট্রেনের পুরোটা দেখা যায়। তবু সেই মেয়েটার সাথে একসঙ্গে সেই দৃশ্যটা দেখে মোহিত হয়ে পড়লাম। উৎসাহের বশে মেয়েটা অজান্তেই তার হাতটা দিয়ে আমার হাতটা শক্ত করে ধরল। সে ধরা যেন পাতায় ভরা কুয়াশা এসে ছোঁয়া, সে ধরা যেন কোনো যোগীর এক মনে সাধনা করা বাঁশির সুর, হঠাৎ অন্তরটাকে সম্মোহিত করে দিয়েছিল আমার। মেয়েটা নিজের কাণ্ডটা বুঝতে পেরে হাতটা চট করে সরিয়ে নিয়ে বলল, সরি, আসলে লজ্জাতেই বোধহয় পুরোটা বলতে পারল না। আমি মনে মনে বলে উঠলাম, থ্যাংক ইউ খানা জাংশন, আমার যে ম্যাজিকটা দেখানোর প্রয়োজন ছিল সেটা তুমিই দেখিয়ে দিলে, থ্যাংক ইউ। কেউ মানুক আর নাই মানুক, স্পর্শ বহু কিছুর উপলব্ধি করিয়ে দেয়।
যা হয়তো চোখে দেখা বা কানে শুনে উপলব্ধি করা যায় না। মেয়েটা তখন তার মাথা নামিয়েই তার গালের কাছের চুলটা ফের কানের ওপাশে সরিয়ে দিতে আমি যে কি বলবো, মানে দূর থেকে পাহাড়ের চূড়োতে জমা বরফের সৌন্দর্য যতটা না অনুভব করা যায়, তার সামনে গেলেই সেই সৌন্দর্য যেমনটা অভাবনীয় হয়ে ওঠে, তখন তাকে দেখে আমার অবস্থা ঠিক তেমনই। বিস্ফারিত মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম আমি। সেই মুহূর্তে লোয়ার বার্থে সমীর একটু নড়ে চড়ে পাশ ফিরতে মেয়েটা আমায় শুভরাত্রি জানিয়ে তাদের দিকের মিডল বার্থে উঠে চাদর খাটিয়ে ফোন হাতে গায়ে অর্ধেকটা চাদর চাপা দিয়ে শুয়ে পড়ল। আমি তাকে আর চোখে লক্ষ্য করতে করতে উপরের সিটে উঠে গেলাম। লাইট বন্ধ। অন্য কামরা থেকে কিছু জনের নাক ডাকার শব্দ শুনে একজন বাচ্চা তার মাকে ভয়ার্থ কণ্ঠে যেন বলে উঠল, মা ড্রাগন ডাকছে। বাচ্চাটার কথা শুনে নিদ্রাহীন আমরা দুজনেই একটু মুচকি হেসে একে অপরের দিকে তাকালাম। স্ক্রিনের লাইটে তার ফর্সা হাসি মুখখানা দেখে সেই আবছায়াতে আমার কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথির ইন্দুকে মনে পড়ল। চাঁদই দেখলাম, চাঁদ ছাড়া আর কি। ঘুম আসছিল না কারোরই, কিন্তু অমন নিস্তব্ধতার মধ্যে মেয়েটার সঙ্গে একটু যে আলাপ করব তার উপায় নেই। আমি নীরব চোখে তার ফুটফুটে মুখটার দিকে তাকিয়েই আছি। মেয়েটা হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসার ভঙ্গিতে চোখের পাতাটা ভুরুর কাছ অবধি তুলে ভেতরের কালো মণিটার ইশারায় জানতে চাইল, কি হয়েছে, অমন করে দেখছো কেন? আমি মুখে কোনো শব্দ না করে পাশের কামরা থেকে আসা মৃদু রোশনাইতে মুখটা বাড়িয়ে শুধু ঠোঁট নেড়ে একটু সাহস করেই বললাম, মুগ্ধ। মেয়েটা এবার তার চোখের ইশারার সাথে হাতটা নেড়ে বোঝালো, সে আমি অনেকক্ষণ আগেই বুঝে গেছি, তুমি ক্রাশ খেয়ে গেছো। আমি তখন ঠোঁট নেড়ে আবার একটু সাহস দেখিয়ে বললাম, তোমায় আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু আচমকা সেই মুহূর্তে বাইরের হাড়হিম করা আওয়াজে মেয়েটা আমার কথা না শুনে ভয় পেয়ে নিজের কানটা দুহাতে চেপে ধরল। আওয়াজটা ছিল ফারাক্কা ব্যারেজের গেট থেকে বেরিয়ে আসা ঠিক যেন বাঁধ ভাঙা জলরাশির উচ্ছ্বাস, যা আমায় বুঝিয়ে গেল আমার বুকের জলরাশি বাঁধ ভেঙে সেই মেয়েটার মনের সমুদ্রে প্রবেশ করবে বলে প্রবাহ পথ খুঁজে পেয়েছে। ব্যারেজ পেরিয়ে চারিদিক পুনরায় শান্ত হলে পর মেয়েটা আমার ইশারায় মাধ্যমে জিজ্ঞেস করল, কি বললে? আমি আর সেই কথাটা বলতে সাহস পেলাম না। উত্তেজনার চরম সীমানা শান্ত নদীর মতো রূপ ধারণ করল। আমি আগের কথাটা বদলে দিয়ে বললাম, তোমার সঙ্গে কথা বলে যেতে ইচ্ছা করছে যে। মেয়েটা তখন তার সেলফোনের স্ক্রিনে তার ফোন নাম্বারটা টাইপ করে আমার দিকে স্ক্রিনটা ফেরালো। আমি নাম্বারটা টুকে নিয়ে তাকে একটা মিসড কল দিয়ে জিজ্ঞেস করলাম, তা কি নামে সেভ করব? কিন্তু উত্তরটা আর ইশারায় এলো না, এলো ইনবক্সে। ম্যাজিক জানো তো বলেছিলে, তো ম্যাজিক করেই জানার চেষ্টা করো। আমি আকাশ পাতাল ভাবতে আরম্ভ করলাম, কি হতে পারে? আসলে ম্যাজিক বলে কিছু হয়? আমার তো মনে হয় চোখের ধোঁকা। আমি মনে করার চেষ্টা করলাম কোথায় আমি চোখের ধোঁকা খেয়েছি, যে সত্যিটা আমি দেখেও দেখতে পাচ্ছি না। মনে পড়ল লোগো, কলেজের লোগো। সেটা তো আসলে ওই মেয়েটার কলেজের আই কার্ডই ছিল। একটা নাম দেখেছিলাম না তাতে? চোখ বন্ধ করে মাথার চুল খামচে ধরতে সেটাও মনে পড়ল। ইন্দ্রা, হ্যাঁ ইন্দ্রা। আমি প্রায় মিনিট 15 পর মেয়েটাকে ইনবক্সে রিপ্লাই দিলাম, ইন্দ্রা। ইন্দ্রা লিখল, তোমার চোখে সাহস আছে, বোধহয় বিশ্বাস করা যায়। আমি লিখলাম, তা গন্তব্য কত দূর? মেয়েটা রিপ্লাই দিল, লাটাগুড়ির জঙ্গল। আমি লিখলাম,
বাহ, তবে তো মিলেই গেল। মেয়েটা লিখল, হয়তো তাই জন্যই আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছি, গন্তব্য একই বলে। হর্ষিত সুরভিত চোখে দুজনের ঘুম নামল। সকালে কৃষ্ণেন্দু আমায় জাগিয়ে বলল, কিরে, রাতে ঘুম ভালো হয়েছে? আমি ওকে আঙুলের ইশারায় ইন্দ্রাকে দেখিয়ে দিয়ে বললাম, ওকে দেখে তোর কি মনে হচ্ছে? কৃষ্ণেন্দু বলল, আরে ও মেয়ে তো দিব্যি ঘুমোচ্ছে, ওর সাথে তোর সম্পর্ক কি? আমি বললাম, মাঝে মধ্যে অন্যের ঘুমন্ত চোখ দেখেও নিজের ঘুম কেমন হয়েছে বোঝা যায়। কৃষ্ণেন্দু এই কথার মানে বুঝল না, বলল, মানেটা কি? আমি ওর কপালের চুল সরিয়ে বললাম, এই দেখ, তোর মাথায় তিল নেই, তুই বড্ড বোকা রে। কৃষ্ণেন্দু আমার মাথায় চাটি মেরে বলল, দে, সকাল সকাল কি সব বলে। শিলিগুড়িতে নামবার সময় ইন্দ্রা সবার চোখের আড়ালে তার কুরুশটা আমার হাতে গুঁজে দিয়ে বলল, প্রথম উপহারটা যত্ন করে রেখো। আমি কুরুশটার দিকে একবার তাকিয়ে ভাবলাম, এটা চোখে না পড়লে হয়তো ইন্দ্রাকে আমি পেতামই না। সারা জীবন আগলে রাখবো এই কুরুশটাকে, আর আর এই কুরুশের মালকিনকে। শেষ হলো আজকের গল্প কাঞ্চনকন্যা এক্সপ্রেস, লেখক শুভঙ্কর সাউ। আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং ধুলোবালি টেলস।